বাংলাদেশের আগামী জাতীয় সংসদ মাইনরিটি প্রতিনিধিত্ব শূন্য থাকবে। কি করলে বাংলাদেশের জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে মাইনরিটি প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং রাজনৈতিক যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র নস্যাৎ করা যাবে, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আসুন ভিডিওটি শুরু করা যাক। সংখ্যালঘু নিপীড়নের কাঠগড়ায় বাংলাদেশ। ভারত, আমেরিকা সহ বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিক্ষোভ সমাবেশ চলছে। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। বাংলাদেশের মান মর্যাদার সকল অর্জন সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে আজ ধূলিসাৎ। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস পিছনে ফেলে বাংলাদেশকে জঙ্গি মৌলবাদী তকমা জুড়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। 1946 সালের পূর্বে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার তেমন কোনো নজির পাওয়া যায় না। রাজনৈতিক বিভাজনের কারণে মূলত 1947 সালে কলকাতা, নোয়াখালী ও বিহারে সাম্প্রদায়িক হামলার খবর রয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে পরিকল্পনা হয় তাও কিন্তু একটা রাজনৈতিক কারণে। 1950 সালে জমিদারি অধিগ্রহণ করার সাথে সাথে দেশের হিন্দু জমিদারগণ দেশ ছেড়ে পালিয়ে যান। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় মধ্যবিত্ত যারা হিন্দু সম্প্রদায় তা দেশ ত্যাগ করেন। শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স জারি করার ফলে অবস্থা সম্পন্ন যারা কৃষক শ্রেণীর ছিলেন তারা দেশ ত্যাগ শুরু করেন। অতঃপর স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর যে সাম্প্রদায়িক নীতি আপনারা দেখেছেন, যে দেখে দেখে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, লুঙ্গি চেক করে করে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। 30 লক্ষ শহীদের বেশিরভাগ সংখ্যকই হিন্দু সম্প্রদায়ের লোকজন। এর কারণে 1 কোটিরও বেশি হিন্দু তারা কিন্তু দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের শত্রু সম্পত্তি আইন বহাল ছিল। অতঃপর 1974 সালে স্টেট প্রপার্টি আইন করে হিন্দুদের 26 লক্ষ একর সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। 1973 সালে 13ই মে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত রমনা কালী মন্দির একে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। 1990 থেকে 92 সালে ভারতীয় বাবরি মসজিদ এবং রাম মন্দির বিতর্ককে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক হামলা করা হয়েছে। 2001 সালে ভোলা সহ দেশের বেশিরভাগ জেলায় হিন্দুদের উপর হামলা করা হয়েছে। প্রতিটি জাতীয় নির্বাচনের পরপরই ভোট দেওয়া এবং না দেওয়াকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপর একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্যাতন চলছে। আওয়ামী লীগের সর্বশেষ 15 বছর বা 17 বছর সেখানে সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, যশোরের অভয়নগর, চট্টগ্রামের হাটহাজারী, রাউজানের ফটিকছড়ি, কক্সবাজারের রামু, কুমিল্লার চাঁদপুর, নোয়াখালীর চৌমোহনী, সাতক্ষীরা, খুলনার শিয়ালী, রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, সুনামগঞ্জের শালনা, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে মিথ্যে ধর্ম অবমাননার দায়। 2021 সালে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র মিথ্যে ধর্ম অবমাননার দায়ে সারা দেশে ব্যাপকভাবে একযোগে হিন্দু নির্যাতন করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করা হয়েছে এবং 7টি তাজা প্রাণকে বিসর্জন দিতে হয়েছে। যে কোনো কারণে যে ঘটনায় ঘটুক না কেন এই ঘটনাগুলোর কোনো বিচার করেনি কোনো দল, কোনো সরকার। পার্লামেন্টে বেশ কিছু সংখ্যক হিন্দু নামের সাংসদ ছিল, তারা পার্লামেন্টে হিন্দু সমস্যা বা হিন্দু সমস্যার স্থায়ী সমাধানের জন্য কোনো প্রস্তাবনা উত্থাপন করতে পারেনি। অথচ স্বাধীনতার পর থেকেই হিন্দু সম্প্রদায় জাতীয় সংসদ সহ স্থানীয় নির্বাচনের সকল স্তরে পৃথক নির্বাচনের দাবি জানিয়ে আসছে, কিন্তু কোনো সরকারেই হিন্দু সমস্যার স্থায়ী সমাধানের বিষয়ে আন্তরিক ছিল না। অবিভক্ত ভারতের সাম্প্রদায়িক সমস্যার আজ পেয়েই ভারতীয় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সমস্যার সমাধান করেছেন। 1905 সালে
মুসলিম সম্প্রদায় তাদের প্রতিনিধি নিশ্চিত করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য পৃথক নির্বাচনের দাবি করেছেন। 1999 সালে ভারত শাসন আইন এবং 1935 সালে শাসন সংস্কার আইনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। 1947 সালে ভারত ভাগ হওয়ার পরে পাকিস্তান পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল ছিল, কিন্তু 1955 সালে মুসলিম লীগ থেকে যেই দিন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় সেই দিনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব শূন্য করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে পৃথক নির্বাচন ব্যবস্থার পরিবর্তে যৌথ নির্বাচন ব্যবস্থা মেনে নেয় সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব হারিয়েছে। স্বাধীনতার 54 বছরেও সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব ফিরে পাননি। স্বাধীনতার পরপরেই যুক্ত নির্বাচন প্রথায় রাজনৈতিক দলগুলো তাদের ভোটের সংখ্যাগরিষ্ঠতার এবং রাজনৈতিক প্রভাবের জেরে সবসময় নিজেদের পছন্দ মতো 2-4 জন হিন্দু নামধারী নেতাদের নির্বাচনে জয়ী করেছেন। এতে করে হিন্দু প্রতিনিধিত্ব সম্পূর্ণভাবে নিরর্থক হয়ে পড়েছে। এই সকল সাংসদগণ হিন্দু সমাজের কোনো উপকারে আসেনি। সাম্প্রদায়িক সমস্যার সমাধানে ও হিন্দু সমাজের কল্যাণে আজও পর্যন্ত কোনো হিন্দু সাংসদ কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। মূলত 1947 সালে ধর্মভিত্তিক ভারত ভাগ অর্থাৎ নেহেরু এবং লিয়াকতের চুক্তির মধ্য দিয়ে সাম্প্রদায়িক সমস্যা শুরু হয়েছে। ভারত এবং পাকিস্তান কেউই এই সমস্যার সমাধান না করে মাইনরিটিদেরকে নিয়ে রাজনৈতিক ভিকটিম বানিয়ে যার যার সুবিধা গ্রহণ করেছেন এবং এখনো করছেন। একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে এবং বিভিন্ন দেশ তারা এই বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে। অথচ যদি পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশে হিন্দুদেরকে তথা সংখ্যালঘুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারতো না, তারা কোনো ষড়যন্ত্র করতে পারতো না। আওয়ামী লীগ বা অন্য কোনো দল তারা সংখ্যালঘুদের ব্যবহার করে কোনো ষড়যন্ত্র করতে পারতো না। প্রতিনিধিত্ব শূন্য হয়ে হিন্দু সম্প্রদায় দিন দিন বিলুপ্তির দিকে ধাবমান হচ্ছে। 1947 সালে পূর্ব পাকিস্তান এর অংশ হিসেবে হিন্দুর সংখ্যা ছিল 33%। 2023 সালের পরিসংখ্যান বলছে এখন মাত্র 7.95% হিন্দু রয়েছে। অর্থাৎ এই অবস্থা অব্যাহত থাকলে আগামী 20-22 বছরে এদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। দেশের অন্যান্য রাজনৈতিক দল তারা মাইনরিটিদের প্রতিনিধিত্ব দেবে না, এর কৌশল হিসেবে বলে থাকেন আমরা সংখ্যাগুরু মানতে রাজি নয়, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি, এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কিছু নেই। বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য দল বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, কিন্তু কখনোই মাইনরিটিদেরকে আনুপাতিক হারে তারা প্রতিনিধিত্ব দেননি এবং ভবিষ্যতেও 2-4 জন ছাড়া আমরা আশা করতে পারি না। 2-4 জন যারা আসবেন তারাও মাইনরিটিদের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারবেন না। অন্যান্য দল থেকেও মাইনরিটিদের প্রতিনিধিত্ব অনিশ্চিত। অর্থাৎ বলা যায় আগামীতে যারাই ক্ষমতায় আসুক কোন জাতীয় সংসদে মাইনরিটিদের কোনো প্রতিনিধি থাকবে না, অর্থাৎ জাতীয় সংসদ থাকবে মাইনরিটি প্রতিনিধিত্ব শূন্য। একই সঙ্গে মাইনরিটিদের ব্যবহার করে যে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে এটা হিন্দু শূন্য হওয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে। তাই আমরা বাংলাদেশের মাইনরিটি সমস্যার একটা স্থায়ী সমাধান চাই। একই সঙ্গে মাইনরিটিদেরকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশ বিদেশে যারা দেশকে মৌলবাদী, জঙ্গিবাদী, অস্থিতিশীল হিসেবে প্রচার করছে, রাজনৈতিক সুবিধা নিচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করছে, তাদের কবর রচনা করতে চাই এবং তা একমাত্র সম্ভব পৃথক নির্বাচন পদ্ধতির পুনরায় বাস্তবায়নের মধ্য দিয়ে। পৃথক নির্বাচন ব্যবস্থা একটা বিশ্ব নন্দিত এবং বিশ্ব স্বীকৃত একটা নির্বাচন ব্যবস্থা। পৃথক নির্বাচন পদ্ধতি সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেছেন প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক, অর্থনীতিবিদ, ন্যায়শাস্ত্রবিদ, নৃতত্ত্ববিদ, রাজনৈতিক চিন্তাবিদ জন স্টুয়ার্ট মিল। তিনি তার রিপ্রেজেন্টেটিভ অফ গভর্নমেন্ট এই পুস্তকে
প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের রূপরেখা তুলে ধরেছে। তিনি বলেছেন, সংখ্যানুসারে গণতন্ত্রের বিশুদ্ধ ধারণা হচ্ছে সমান প্রতিনিধিত্বের মাধ্যমে সমগ্র জনসাধারণ কর্তৃক পরিচালিত সমগ্র জনগণের একটি সরকার। তিনি আরো বলেছেন, বর্তমানে গণতন্ত্রের নামে চলছে সংখ্যাগুরু সম্প্রদায়ের বিশেষ অধিকার ভিত্তিক সরকার। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। গণতন্ত্র যদি সত্যিকার সম অধিকারের ভিত্তিতে হয়, তবে প্রত্যেক শ্রেণীকে প্রতিনিধিত্ব দিতে হবে। সে প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক হবে, সংখ্যানুপাতহীন হলে চলবে না। যেখানে জনসংখ্যার একাংশের প্রতিনিধিত্বের ন্যায় এবং সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেখানে সমস্ত ন্যায় শাসন নীতির খেলাপ তো বটেই, সবচেয়ে বড় কথা এই যে তা গণতন্ত্রের নীতিরও তা খেলাপ। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সাম্য। গণতন্ত্রের অপরিহার্য অংশ হচ্ছে সংখ্যালঘুকে উপযুক্ত প্রতিনিধিত্ব দান করা। তা না হলে গণতন্ত্র হবে ভুয়া, মিথ্যা ও অসার। তিনি নির্বাচন পদ্ধতির একটা রূপরেখা দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জনসংখ্যানুপাতিক হারে আসন সংরক্ষণ করতে হবে। সারা দেশে প্রাপ্ত যে ভোট, সেই ভোটের অনুসারে প্রতিদ্বন্দ্বীকারী দলগুলোর সদস্য মনোনীত করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারগণ সরাসরি ভোটে স্ব সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করবে। ধর্মীয় সংখ্যালঘু বা যে কোনো ধরনের দুর্বল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ সাংবিধানিক রক্ষা কবচ এবং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, বহুদিন ধরে যে মুসলিম জনগোষ্ঠী রাজনৈতিক ক্ষেত্রে ঘুমন্ত এবং অবসাদগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, তাদেরকে সেই অবস্থা থেকে তুলে আনার জন্য আমার বিশ্বাস পৃথক নির্বাচন এর বিষয়টি কোনো নীতির প্রশ্ন নয়, প্রশ্নটি হচ্ছে প্রয়োজনীয়তা। এ কারণে আমি আমার হিন্দু ভাইদের অনুরোধ করব যে তারা যেন বর্তমান পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর পৃথক নির্বাচনের জন্য সংকল্পবদ্ধ, এক্ষেত্রে যেন তারা বাধা প্রদান না করেন। তো অবিভক্ত ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে সেদিন যে কথাটি সত্য ছিল, যে কথাটি উপস্থাপন করেছিল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, স্বাধীন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে আজ তা অধিকতর সত্য। এবং সেই কথাটি আমাদের হিন্দু সম্প্রদায়কে উপস্থাপন করতে হচ্ছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দিনে দিনে বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিনিধিত্বহীনতার কারণে। তাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পৃথক নির্বাচন ব্যবস্থার দাবিটি মুসলিম সম্প্রদায় যেন কোনো প্রকার গড়িমসি না করে মেনে নেন। একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ এর প্রতি অনুরোধ থাকবে যে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এবং সংখ্যালঘুদেরকে নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য এবং দেশ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য জাতীয় সংসদ সহ স্থানীয় সরকারের প্রত্যেকটি নির্বাচনে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। যারা ভিডিওটি দেখছেন সবাইকে মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধু টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের গুরুত্বপূর্ণ আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বা আমাদের পেজটি ঘুরে আসতে পারেন। ভিডিওটি সম্পর্কে ভালো লাগা খারাপ লাগা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি অন্যকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।